গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। কালকের ব্লগটা যে আপনাদের এত ভালো লেগেছে দেখে, আপনাদের কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে। জানেন, খুব আনন্দ করেছি। অনেক বছর বাদে মানে এরকম আনন্দ করতে পেলাম বন্ধুদের সাথে। বলছে আবার যাব, কোথায় যাবি চল। আমি বলি দাঁড়া, এটা আগে হজম করি তারপরে আবার। দিয়ে তারপরে আজকে এখন বাজে হচ্ছে 10:30, আর আজ এখন তো অম্বুবাচী চলছে, যে কারণে পুজোর হ্যাপাটা অতটা নেই। গোবিন্দের পুজোটা করলাম, তা সে পুজো করতে বসে তো কত ফোন বাধ্য হয়ে ফোন ধরলাম। একটা ফোন তো ধরিয়ে নি, ডাক্তার সাহেব ফোন এনে এগিয়ে দিলেন, আমি রেখে দাও চুপচাপ, পরে ফোন করব। সে ছাড়বে কেন, আবার ফোন তাহলে ফোনটা ধরতে বাধ্য হলাম। তখন বলে কি গো, তোমার ফোনের কি কোনো অসুবিধা? আমি বলি না তো, না তুমি ফোন ধরোনি। আমি বলি দেখো এরকম গোবিন্দের সেবা দিচ্ছিলাম, তো সেই জন্যে ধরতে পারিনি। তা সে বকর। আমি বলি আমার পুজোটা আর হতে দেবে না আজকে রে। দিয়ে তার আগে আমার এক বন্ধু ফোন করলো। হ্যাঁ, ফোন ধরতাম মানে পুজোটা সেরে নিয়ে তারপরে মিসড কলগুলো সব ধরতাম। তারা কি আর জানে আমি পুজো করছি বলুন। তো যাই হোক, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার সাহেব আজকে একটু তাড়াতাড়ি আসবে বলে গেছে। বলছে আমি কটার সময় আসবো খেতে? আমি বলি 2টোয় এসো। কালকে আলু ভাতে খেতে চাইছিল, কিন্তু তখন আমার রান্না হয়ে গেছে, তা আজকে একটু করে দেবো আলু ভাতে। বলে মুসুর ডাল করে দাও। তো এখন আজকে আমাকে 2টো ডাল করতে হবে, কারণ মুসুর ডাল আমারও খাওয়া চলবে না, যিশুরও চলবে না, তাহলে আমাদের আলাদা ডাল করতে হবে। আমার ছেলে ডাল ছাড়া ভাত খেতে পারে না। আর ডাক্তার সাহেবের জন্য দেখি একটু মুসুর ডাল করে দেবো, আর আলু ভাতেটা কাল খেতে চাইছিল করে দেবো। তো বলে তো গেল 2টোর সময় আসবে, এখন কটায় আসে দেখুন। আমার মনে হয় না 2টোয় আসতে পারবে। শরীরটা খারাপ হয়েছে, ওই বেনিয়মে খেয়ে বেটাইমে খেয়ে আবার শরীর অসুস্থ হয়েছে। যাই হোক, এখন তাকে একটু জল খাবারটা করে মা বেটায় খাই। ডাক্তার সাহেব তো তার খাবার খেয়ে নিয়ে উপরে গেল বোধহয়, জানি না। তো যাই হোক, চলুন তাহলে। হ্যাঁ, আর বেশি কথা বলবো না, আমি কাজ করি, করতে করতে আপনাদের সাথে গল্প করব। এই যে আজকে আমাদের জল খাবার পোহা। আমার ছেলে যখন ঘরে আছে তখন তো পোহা হবেই। আমার যিশু পোহা খেতে খুব ভালোবাসে, সে তো আপনারা জানেনই। যখনই কিছু খাবার হবে পোহা বানিয়ে দাও। আর এর উপর একটু লেবুর রসও দেবে কিনা জানি না। এই যে চানাচুর দিয়ে দিলাম, ব্যাস আমার ছেলে এতেই খুশ। ওই দুজনের জন্য করে নিলাম। ডাক্তার সাহেব তো এসব খায় না, সে তার জলখাবার নিজের মতন করে খেয়ে সে চলে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জলখাবার আজকে সকালের। সুন্দর রোদ উঠেছে দেখুন, চারিদিক যেন ঝলমল করছে, কি ভালো লাগছে। এক নাগাড়ে বৃষ্টি না, সত্যি ভালো লাগে না, তাই না? চারিদিক, আমার বাড়ির ওই দিকটা পিছন দিক, এটা তো পিছন দিক, ওই বাড়ির সামনের দিকটা রোদ ফাটিয়ে রোদ, কি ভালো লাগছে জানলা দিয়ে দেখতেছে না। দেখুন, গান শিখতে নিয়েছিলাম যে মেয়েটির কাছে, 3-4 দিন হলো বোধহয় শিখেছি, তাকে না করতে হলো। কি করব বলুন, আমার ঘরে জায়গা নেই, ঘরে আমি শিখতে পারবো না। সেই জন্যই না আমি প্রথম থেকেই চেয়েছিলাম বাইরে শিখতে, কিন্তু বাইরে সেখানে এমন কাউকে পাচ্ছিলাম না। যাদের পাচ্ছিলাম তারা সব সে রাত্রি 7:30টার পর শেখাবে। হ্যাঁ, অনেক রকম ঝামেলা। ওই জন্য ঠিক আমার বন্ধুদের কথায় লাস্টে ওকে বলেছিলাম যে হ্যাঁ এসো বাড়িতে শিখবো, কিন্তু বাড়িতে ভাই প্রচুর অসুবিধা হচ্ছে। আমার তো এই ছোট ঘরে তো জায়গা নেই। তারপরে আমার ছেলেটা চেম্বার থেকে ফিরে তখন ঘরের মধ্যে মা গান করছে দেখলেও বিরক্ত হয়, তখন ওর একটু খাবার দাবার দরকার হয়, চাটা দরকার হয়, রান্নার লোক আসে তাকে অ্যাটেন্ড করতে হয়। আর আমার হাজব্যান্ডকে তো দেখছেন, যখন তখন আসছে যাচ্ছে, সেও ঘরে এসে একটু বিশ্রাম চায়। তো ওকে বলেছিলাম যে বিকেলের দিকে, কিন্তু ওর সময় নেই, ওরও সেই 7:30টার পর এসে সে 8:45 অবধি শেখাবে। তো বিরক্ত হয়। আর আমার ঘরে জায়গা কোথায় বলুন, আর অনবরত লোকজন আসছে যাচ্ছে। হ্যাঁ, আমার ঘর ভর্তি থাকে সব সময়, যে কারণে ঘরে শেখাটা না খুব অসুবিধা হচ্ছে। ওই জন্যই আমি না করে দিলাম। আমি ওই জন্যই বলছিলাম যে আমাকে বাইরে খুঁজে দিয়ে আমি বাইরে শিখে আসবো, ভালো থাকবো, কিন্তু ঘরে আমার হবে না, আমার ঘরে জায়গা নেই। আমার কি আর অত বড় বাড়ি বলুন? 56-57 বাড়ি হলে তখন নাই তো শিখতাম। তো যাই হোক, দেখি আরেকজনকে পেয়েছি বাইরে শেখাবে, সে তার স্কুল
আছে, সেখানে এসে শেখাবে। দেখি এখন কি করি। আর সেলাই স্কুলে ভর্তি হয়েছি, সেলাই শিখবো আমি। আমার মা খুব ভালো সেলাই জানতো জানেন, সেখানেও ওই বন্ধুদের পাল্লায় পড়েই ওদের সঙ্গে গেছি, জাস্ট টাইম পাস, আর কিচ্ছু না। সংসারে কাজকর্মের বাইরে বিকেলবেলা থেকে একটু ফ্রি হই, তো তখন একটু নিজের সঙ্গে সময়টা কাটানো, এই আর কি। তো এই আমাদের পাড়ারই কাছে একজনের কাছে আমরা শিখছি আর কি, শুরু করেছি, ভাল লাগছে শিখতে। সেলাই তো আমি খুব ভালোই জানতাম, আমার মা খুব ভালো সেলাই জানতো। যা কিছু সেলাই শেখা, কুরুশের কাজ শেখা, যা কিছু সব, মানে যত রকমের সেলাই আছে সব শেখা, সব আমার মায়ের কাছে। হ্যাঁ, তো সেই আবার শিখতে যাচ্ছি। ডাক্তার সাহেব বলছেন, বলে তোমাকে আমি তুমি আধুনিক গান তুলতে পারো না তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আধুনিক কার গান তুমি চাও বলো, আমি আধুনিক গানের স্বরলিপির বই তোমাকে এনে দেবো, তুমি তুলো বসে বসে। তো দেখা যাক। আমার বাড়িতে হবে না, ওদেরকে বলেছিলাম, ওরা শোনেনি, কিন্তু বাড়িতে আমার হবে না গো, খুব অসুবিধা জানেন তো। আর আমার জিভে কদিন ধরে, জিভে আর গালে যে কি কামড় পড়ছে, বাপ রে বাপ, গালটা পুরো ব্যথা হয়ে গেল এই গালটা, জানেন তো। এক্ষুনি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার এখানে কামড় পড়লো। এত কামড় কেন পড়ছে? এই কামড় পড়ার গল্প বলি। জিভের এই পাশটা দিয়ে না হঠাৎ দেখি না এরকম রক্ত জমাট বেঁধে গেছে, জিভের উপরে উপরে এরকম 2-3 জায়গায় এরকম রক্ত জমাট বেঁধে গেছে, গালে এখানে এরকম রক্ত জমাট বেঁধে গেছে। তা যিশু তখন বেরিয়ে যাচ্ছিল, আমি তখন বলছি যে দেখছিস বাবা, আমার গালে না হঠাৎ করে এরকম কী সব বেরিয়েছে। তো যিশু বলে কি, মা সুগার যদি বেশি থাকে বা এরকম থাকে তাহলে অনেক সময় বেরোয়। আচ্ছা দাঁড়াও, আমি বাড়ি আসি, এসে তোমাকে ভালো করে দেখবো। তারপরে ডাক্তার সাহেব শুনতে পেয়েছে, বলে কি হলো? তখন আমি বলছি ওকে যে এরকম এরকম দেখো। বলছে হ্যাঁ যিশু ঠিকই বলেছে বেরোয়, কিন্তু তোমার ওটা বেরোয়নি, কারণ তোমার তো সুগার সে পরিমাণে হাই নয়, তোমার তো সুগার নর্মালি রয়েছে। ওটা তুমি জিভে কামড় খাচ্ছ খুব জোরে, বা ঘুমিয়ে পড়ছো, তখন জিভের উপরে দাঁত বসে যাচ্ছে কি গালের উপর দাঁত বসে যাচ্ছে, ওই জন্য তোমার ওই রকম জমাট বাঁধছে। সে কি ভয় জানেন তো আমার, যে সুগার আছে ওই জন্য এরকম বেরোচ্ছে। তারপরে তো গুগল দেখলাম, দেখলাম যে হ্যাঁ জিভের মধ্যে ওরকম বেরোয় সুগার থাকলে। আর ডাক্তার সাহেব বলেন আচ্ছা পাগলা, তো ওইসব তুমি কেন দেখছো? তোমাকে কে বলেছো সব দেখতে? আমি তো বলছি তোমাকে, তোমার কিচ্ছু হয়নি, তোমার ওগুলো কামড় পড়ছে। দিয়ে তারপরে আবার ছেলে এলো, ছেলেকে বললাম, বলে হ্যাঁ ঠিকই তো বলেছে, তোমার কেন হতে যাবে, কম সুগারে বেরাই ঠিকই, কিন্তু তোমার ওরকম হয়নি, তোমার তো সুগার নেই মা, কম আছে। আর ওগুলো ঠিকই বলেছে বাপি, তোমার কামড় পড়ছে, তুমি লক্ষ্য করে দেখো। তারপরে তো সেরে গেল, নিজে নিজেই আবার ঠিক হয়ে যায়, আবার হয় এরকম। তারপরে একদিন আবিষ্কার করলাম, দুপুরবেলায় ঘুমাচ্ছি, এবার ঘুমটা ভেঙেছে, দেখি না জিভটাকে জোরে দাঁতে মানে চিপে রেখে দিয়েছে আর কি, ঘুমের ঘোরে। আমি বলি ও, তারপরে দেখি না জিভটায় কি ব্যথা, আর ওইরকম ছোট্ট বেরিয়েছে আবার। আমি তাই তো, এইরকম ঠিকই তো বলেছে এরা। এইবার বলতে তো ডাক্তার সে কি গালাগালি, বলে ওই করে যাচ্ছে রাত দিন, যত উদ্ভূত উড়ে মাথায় চিন্তা, রাত দিন শুধু এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম সুস্থ। তো সেই রকম আবার এই কদিন ধরে না কি গেছো, বন্ধুদের সাথে গেছি, বাবারে এইদিকের গালটা ব্যথা করে দিয়েছে, শুধু কামড় পড়ে জানেন। এক্ষুনি আবার এখানে কামড় পড়লো, শুধু কামড় পড়ে যাচ্ছে। বলে কামড় পড়লে নাকি নাম করে, কি জানি আমার এমন কে আছে যে আমাকে এত নাম করছে। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন 2:30 প্রায় বাজতে যায়, এখনও তার পাত্তা নেই। সে নাকি 2টোর সময় খেতে আসবে, পারলে 2টোর মধ্যে খেতে আসবে, আমাকে বলে গেল। ঘড়ি করে তার রান্নাটা আগে করে দিলাম, দেখুন তার এখনও পাত্তাই নেই। আমরা খেয়ে নেব, ও সেই যেমন 4:30টার সময় আসে তেমনিই আসবে, বুঝলেন তো। আর অনেক বছরের ইচ্ছে জানেন, যে আমি একটা ছোট্ট মতন রথ কিনবো, তাতে আমার জগন্নাথকে এই রথযাত্রার সময় বসাবো। প্রত্যেকবারই ভাবি, কিন্তু এখানে কোথাও রথ কিনতে পাই না জানেন। প্রত্যেকবার ভাবি, যিশুর ছোটবেলায় সব বাচ্চারা কি সুন্দর রথ টানে, আমরাও ছোটবেলায় রথ টেনেছি। বাবা অফিস থেকে ফিরে রথ সাজিয়ে দিতেন, বা যদি ছুটি থাকতো সারা দুপুর ধরে খেয়ে দিয়ে বাবার সাথে বসে বসে আমি আর ভাই রথ সাজাতাম জানেন। দিয়ে বিকেলবেলায় রথ টানা হতো ওই ফ্ল্যাটের মধ্যেই। তো যিশুর ছোটবেলাটায় রথ পাইনি, এখানে না পাওয়া যায় না ওই সমস্ত।
আর আমার বাপের বাড়ির ওখানে প্রচুর রথ পাওয়া যায়, প্রচুর। স্কুল বাজার এলাকায় বা LIC মোড়ে ছোট ছোট অনেক রথ পাওয়া যেত। তো যিশুর ছোটবেলায় ওকে রথ টানাতে পারিনি, হ্যাঁ, ও রথ জিনিসটাই জানতো না, এখানে পাইনি। তো যাই হোক, তারপরে আমরা যখন পুরী বেড়াতে গেলাম তখন আমার একটা মানে বড় জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কেনার ইচ্ছা ছিল কাঠের। তা সেও আমি আনতে পারিনি, তখন আমার ঠাকুর ঘর ছিল না, আর আমি কোথায় রাখবো সেই জন্য আমি আনতে পারিনি। তো আমার ছেলে বলে, সে আমি তোমায় অনলাইনে অর্ডার করে দেবো, তুমি নাও না। কিন্তু রথ তো আর অনলাইনে পাওয়া যায় না। তো আমার না, আগের বছর আমি বহু চেষ্টা করেছি, আমি যখন মানে যখন রথ চলে গেল বা রথের দিন বোধহয় ওরকম দেখছিলাম যে আমাদের এখানে একটা গলিতে ওরকম রথ বিক্রি হচ্ছে, তো তখন আর কেনা হয়ে ওঠেনি। তো এবছরে অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি জানেন। তো সেই দিন যে আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলাম তখন দেখছিলাম ছোট্ট ছোট্ট একতলা ছোট্ট ছোট্ট রথ বিক্রি হচ্ছে। তখন আমি বলি, বাইরে একটা কিনে নিয়ে গেলে তো হয়, আমার জগন্নাথকে আমি বসাবো এতে, আমার খুব ইচ্ছা করে, ভালো লাগে। অনেককে তো দেখি। তা ডাক্তার সাহেবকে বলতে, ডাক্তার সাহেব আজকে আবার আলাদা করে টাকা দিলেন জানেন তো। বলে যে ঠিক আছে, তুমি নাও এটা, আর জিম থেকে ফেরার পথে তুমি দেখো যদি পাও। তো তারপরে জিম থেকে ফিরছি, ফেরার পথে তারপরে তো টোটোয় উঠে বাড়ি আসবো। টোটোওয়ালাটাকে বলছি যে, আমি বললাম যে এখানে যাব দাদা ক্লাস করতে, কিন্তু তার আগে তুমি আমাকে একটুখানি এ করো না, ওই জায়গাটা দিয়ে ঘুরিয়ে আমাকে তুমি ওইদিকে ঢুকিয়ে দাও বাড়ির ওখানে। বলে চলো দেখি। টোটোওয়ালাটাও খুব ভালো, বলছে চলো দেখি যাই যদি পাওয়া যায়। বলে সে চারিদিক দেখতে দেখতে যাচ্ছে, জানেন, কোথাও পেলাম না, আজকে কোথাও বসেনি। সেদিনকে কিনে নিলেই হতো, কিন্তু তখন আমরা বেড়াতে যাচ্ছি, তখন কি আর রথ কিনবো বলুন। কিন্তু এখন মনে হচ্ছে বোকামি হয়ে গেছে, নিলেই হতো, কোথাও পেলাম না জানেন। তারপরে এখানে এসে ঢুকে বলছি বন্ধুদের, বলে যে ও হয়তো বিক্রি হয়ে গেছে, তুই কাঠের মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিস, সারা জীবন রেখে দিবি, তোর প্রত্যেক বছর তোর ঠাকুরকে বসাবি। কনাও বলছে এই কথা, বলে মামি তুমি একটা তোমাদের কাঠ মিস্ত্রিকে দিয়ে একটা ছোট্ট মতন সুন্দর বানিয়ে নিও, নিয়ে রেখে দিও। সে এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এক্ষুনি যদি পেতাম, সামনেই তো শুক্রবার দিন রথ, ভালো হতো না বলুন। কোনো বার পাই না জানেন তো, এখানে পাওয়াই যায় না। সেদিনকে দেখলাম অনেকগুলো রথ নিয়ে লোকটা বসেছে, ভাবলাম পরের দিন গিয়ে কিনবো, তো সে আর কি জানি বিক্রি হয়ে গেছে না, আর বসছে না, কে জানে। তাই ডাক্তার সাহেবকে বলছি, তুমি রেখে দাও টাকাটা, তুমি আসা যাওয়ার পথে কোথাও যদি একটা দেখতে পাও আমাকে একটা ছোট্ট মতো এনে দিও। বলে অনলাইনে দেখো। আরে অনলাইনে কি ওই রকম রথ পাওয়া যায় নাকি, সেসব আলাদা রথ। দেখা যাক। আমি কনাকে বলছি আমাদের এই গৌতম পাড়ায় পাওয়া যায় না, বলে না গো মামি, আমার অনেক দিনের ইচ্ছা জানেন, একটুখানি আমার গোবিন্দকে এই জগন্নাথকে রথে বসাবো, সে আর হচ্ছে আর না। যাই হোক, যিশু তো তার ভাইদের সঙ্গে গেছে সুইমিং করতে, আমি তাহলে একটুখানি চা খাই, আর এখন কিছু খেতে ইচ্ছেও করছে না। চা খাই, খেয়ে একটু দেখি, একটু গানটা নিয়ে বসবো, এই আর কি। রাতের জন্যে ডিমের ঝোল আর রুটি, আর আমি খাবো হচ্ছে একটুখানি ওটসের রুটি বানাবো, বানিয়ে খাবো। আমার আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না। এসে পরে তো চা বিস্কুট খেলাম কনা চলে যাওয়ার পর, কিন্তু আমার এখন আর রুটি খেতে ইচ্ছে করছে না, থাক কাল সকালে খাবো। আমি এখন একটু ওটসের রুটি বানাবো, বানিয়ে কাজে হচ্ছে রাত 10টা, আমি এসছি একটুখানি আমার জন্য ওটসের রুটি বানাবো। আমার না আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, রুটি কণা বানিয়ে দিয়ে গেছে, কিন্তু তরকারি আমার কিছু নেই, আর কি বানাবো এখন ঠিক নেই। এই যে একটু ওটস নিয়ে নিয়েছি, এইটা গুলে নিয়ে রুটি বানিয়ে নেবো, আমার খুব ভাল লাগে। দিয়ে ওই শসা পেঁয়াজ টমেটো সব কেটে নেবো, নিয়ে সেইটা দিয়ে খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে ওটসের রুটি খেতে, বরং ওটসের খিচুড়ি আমার ভাল লাগে না। আর রুটি থাক, সকালবেলায় জল খাবারে তখন কি খাবো, তখন এমন খিদে পেয়ে যায় না, তখন বানিয়ে খেতে আর ইচ্ছে করে না জানেন, খেয়ে নেব। তো যাই হোক, এতক্ষণ করিনি কারণ একটুখানি গানটা নিয়ে বসেছিলাম, মানে প্র্যাকটিসের সময় তো পাই না, অনেক অনেক পুরনো গান, সেগুলোকে আজকে খুঁজে বের করে গাইছিলাম। সেই যে একটা গান আছে না, তুমি কি কেবলই ছবি, ভীষণ ভালো লাগে আমার গানটা, আমার খুব প্রিয় গান ছিল। তো গানটা প্রথমে না তুলতে পারছিলাম না, ভুলে গেছিলাম, তারপরে তুললাম গানটা। আর আমি গান করলেই আমার ছেলে
তবলাটি নিয়ে এসে বসবে, বসে আমি যতক্ষণ গাইবো ততক্ষণ তবলা বাজাবে। মা বেটায় সময়টা ভালোই কেটে যায়। তার আগে আবার ডাক্তার সাহেব, আমি যখন জিম থেকে ফিরে এসে সবে দাঁড়িয়েছি, ডাক্তার সাহেব বলছে তুমি কি এখন গান করবে? আমি এখন আমার কত কাজ, দাঁড়াও আমি এক্ষুনি ঢুকলাম, একটু বসি, বিশ্রাম নিই, ঠাকুরের শয়ন দিই, কণা রান্না করে যাক, চা খাই। বলে তাহলে আমি ততক্ষণ একটুখানি গান করে নিই। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ করো। বলে তোমার টাইম কটা থেকে? আমি 9টা থেকে। বলে ততক্ষণ গলা সেধে আবার হারমোনিয়ামটা আমাকে দিয়ে গেল, নাও তুমি এবার করো। দিয়ে আমরা মা বেটায় তো এঘরে হারমোনিয়াম আর তবলা নিয়ে গান প্র্যাকটিস করছিলাম। আর সে ঘরে দরজা খুলে দেখি তিনি সেই তেনার একতারা আছে একটা কিনেছিল, সেই একতারাটা নিয়ে মোবাইল খুলে বসে বসে শিখছে আর গান করছে আর কি। আমরা তিনজন এরকমই। ঘরের মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকাটা খুব জরুরি, তাই না বলুন? এরকম সুস্থ পরিবেশে মানে কি বলুন তো, বাচ্চাও ভালোভাবে বেড়ে ওঠে, নিজেদেরও মন ভালো থাকে, সুন্দর একটা পরিবেশ থাকলে সময়টাও সুন্দরভাবে কেটে যায়, সংসারও সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়, তাই না? বাচ্চা ছেলে মেয়ে যারা থাকে তারাও যে বড় হয়, তাদেরও সুন্দরভাবে মনের বিকাশ ঘটে, তাই না? আমি চিরকাল চেষ্টা করেছি যিশুকে এইভাবেই বড় করে তোলার, সুস্থ একটা সুন্দর পরিবেশ দেওয়ার, সুস্থভাবে গড়ে তোলার। আমরা এরকমই। আবার যখন সময় পাই আবার তিনজনে মিলে আমি গান করি, যিশু এসে গিটারটা বাজায় আমার সাথে, ডাক্তার সাহেব হয়তো তার ঝুমঝুমি যেগুলো আছে সেটা নিয়ে এলো, বা কোনো কিছুতে তাল দিচ্ছে, জিপসিটা নিয়ে এলো বাজাচ্ছে। আমরা এইভাবেই টাইম পাস করি যখনই মানে তিনজনে এক জায়গায় হয়ে সময় পাই। তো যাই হোক, চলুন তাহলে এবারে খাওয়া দাওয়া করবো। তাকে বলছি দেখুন যে তুমি খেয়ে নাও, নিয়ে তারপর তুমি যতক্ষণ ইচ্ছে। ও তো 1টা অবধিও, যে এক একদিন যেদিন নেশা ধরে যায় না, সেদিন ডাক্তার সাহেব 1টা অবধিও বসে বসে বাজনা বাজাবে, গান করবে নিজের মনে, সেই ঠাকুর ঘরটায় বসে বসে ও গেয়ে যাবে। যাই হোক, তাহলে আজকের মতন রাখি, খাবারটা করে খাওয়া দাওয়া সারি, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।